তো আপনারা যদি ইন্টারস্টেলার সিনেমাটা দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে সেখানে মেনলি 4টে জিনিসের উপরে ফোকাস করা হয়েছে। প্রথম হচ্ছে প্রমিস, প্রতিশ্রুতি দেওয়া। এক পিতা পৃথিবীকে বাঁচাতে বেরিয়েছে এবং সে তার ছোট্ট মেয়েকে প্রমিস করেছে যে সে ফিরে আসবে। তারপর হচ্ছে বিলিভ, অর্থাৎ বিশ্বাস। সেই ছোট্ট মেয়েটি কয়েক দশক কাটিয়ে ফেলেছে তার পিতার অপেক্ষায়, যেখানে প্রত্যেকেই নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছে। যেখানে প্রত্যেকে হাল ছেড়ে দিয়েছিল সেখানে সেই ছোট্ট মেয়েটা এখনো সেই আশায় বসে আছে যে তার পিতা ফিরে আসবে, কারণ সে তার পিতাকে বিশ্বাস করেছিল। আর তারপর হচ্ছে হোপ, আশা। আশা হচ্ছে মানব জাতির কাছে থাকা সবথেকে শক্তিশালী অস্ত্র। যখন আমাদের চারপাশে সবকিছু খারাপ চলে, দেওয়ালে আমাদের পিঠটা সম্পূর্ণভাবে ঠেকে যায়, তা সত্ত্বেও আমরা আমাদের মনে একটা আশা রেখে দিই যে হয়তো একটা দিন ঠিক আসবে, হয়তো ঈশ্বর কিছু ভালো করবে। আমাদের মনে একটা আশা থাকে যেটা আমাদের শক্তি যোগায়। এবং সবশেষে আর একটা জিনিসই আসে, সেটা হচ্ছে লাভ, অর্থাৎ ভালোবাসা। ভালোবাসার মধ্যে এমন একটা শক্তি রয়েছে যেটা একদম কসমিক লেভেলে, যেটার তুলনা বা যেটার পরিমাপ আমরা কখনো করতে পারি না। ভালোবাসা মানুষদের মধ্যে বন্ডিং তৈরি করে, একটা কানেকশন তৈরি করে, যার ফলে মানুষেরা নিজেদের জীবন দিতেও রাজি হয়ে থাকে। এবং এই জিনিসটাকে পরিমাপ করা সায়েন্সেরও বাইরে। মোটামুটি ইন্টারস্টেলার সিনেমাটা আমরা কম বেশি অনেকেই দেখেছি, আবার অনেকে দেখিনি। যারা দেখেনি চিন্তা নেই, এই ভিডিওটা দেখার পর আগামাথা সবকিছুই বুঝে যাবেন। বাট এই ভিডিওতে আমি চড়াচড়িত না, বরং আমরা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ওয়েতে ইন্টারস্টেলার সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। সিনেমার নাম হচ্ছে ইন্টারস্টেলার, যেটাকে পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। এবং এই সিনেমাটা দেখে আপনি বুঝতে পারবেন যে একজন ফিল্ম মেকারের ভিশন, তার চিন্তা কতটা গভীর হতে পারে। যেমনটা স্ক্রিন প্লে, তেমনই সিনেমাটোগ্রাফি এবং তেমনই অসাধারণ মিউজিক। হ্যান্স জিমারের মিউজিক এই সম্পূর্ণ সিনেমাটাকে একটা মাস্টার পিস বানায়। এবং এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে পরবর্তী কয়েক প্রজন্ম এই সিনেমাটাকে মনে রাখবে এবং ভবিষ্যতে এটা একটা কাল্ট ক্লাসিকে পরিণত হবে। ঠিক যেমন বর্তমানে সিনেমা প্রেমীরা সেই 1968 সালে মুক্তি পাওয়া 2001 এ স্পেস ওডিসি সিনেমাটাকে নিয়ে আলোচনা করে। সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। তবে আর ফার্দার সময় নষ্ট করছি না, চলো সিনেমার এক্সপ্লেন শুরু করা যাক। তবে তার আগে, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ইন্টারস্টেলার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা জোসেফ কুপারকে দেখতে পাই, যাকে আমি কুপার বলেই ডাকবো। বাড়িতে আছে তার ছেলে টম, তার মেয়ে মার্ভ এবং তার শ্বশুর মশাই, যার নাম হচ্ছে ডোনাল্ড। সময়টা ছিল 2067 এবং পৃথিবীর অবস্থা খুবই খারাপ। চারিদিকে খরা পড়ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এক টাইপের ডাস্ট স্টর্ম তৈরি হচ্ছে, মানে ধুলোর ঝড়। গম সম্পূর্ণভাবে প্রায় ধ্বংসই হয়ে গেছে এবং মানুষেরা ভুট্টার উপরে ভরসা করে রয়েছে। এরই মধ্যে কুপারের ছোট্ট মেয়ে অর্থাৎ মার্ভ, তার মুখ থেকে শুনতে পারি যে তার ঘরে নাকি একটা ভূত আছে। এখন ভূতে তো কেউ বিশ্বাস করে না এবং সেটা নিয়ে সবাই মার্ফের মজা ঠাট্টা করতে থাকে। তবে মার্ভ লক্ষ্য করেছে যে তার ঘরের বইগুলো বুকশেলফ থেকে অটোমেটিকলি পড়ে যাচ্ছে, মানে কিছু তো একটা অদ্ভুত ঘটেছে, নইলে সেই ছোট্ট মেয়েটা ভূত ভূত বলে তো চেঁচাতো না। যাই হোক, কুপার তার ছেলে এবং তার মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে। আজকে একটা প্যারেন্টস মিটিং রয়েছে। তবে চলতে চলতে তাদের গাড়ির টায়ারটা আচমকা লিক হয়ে যায় এবং এটা নিয়ে টম মার্ভকে দোষারোপ করতে থাকে যে মার্ভ নাকি খুবই আনলাকি। তার নাম যে মার্ভ, এটারও একটা কারণ রয়েছে। আপনারা হয়তো মার্ফিস লর ব্যাপারে শুনেছেন। সেই ল অনুযায়ী এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং, যেটার মানে হচ্ছে যে কোনো একটা জিনিস যদি সেটা খারাপ হতে পারে, তার মানে সেটা খারাপ হবে। মার্ফিস থেকে তার নামটা মার্ভ হয়েছে। তো তারা সেখানে টায়ারটাকে ঠিক করার ব্যবস্থা করছে। তবে সেই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ড্রোন সেখান থেকে আচমকা উড়ে বেরিয়ে যায়। অনেক নিচু থেকে সেটা উড়ছিল অ্যাকচুয়ালি। সেই ড্রোনটা কমপ্লিটলি সোলার পাওয়ারে চলছে, সৌরশক্তিতে। এবং দিল্লির যে মিশন কন্ট্রোল ছিল, যেটাতে কুপার আগে কাজও করেছে, সেই প্রজেক্ট তো প্রায় 10 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং তবে থেকে এই ড্রোনটা নিজের মতন করে উড়ে যাচ্ছে। কথাটার মানে এটাই যে প্রায় 10 বছর আগেই মানুষেরা প্রযুক্তিগতভাবে সব ধরনের অ্যাডভান্সমেন্ট বন্ধ করে দিয়েছে। নইলে একটা ড্রোন নিজের মতন করে উড়ে যাচ্ছে, সেটাকে কেউ থামানোর চেষ্টা করলো না। আসলে মানুষরা সেই প্রযুক্তি থেকে ধীরে ধীরে পিছিয়ে আসার চেষ্টা করছে। সো কুপার সেই ড্রোনটাকে হ্যাক করে এবং তার যে সোলার সেলটা রয়েছে সেটাকে বার করার চেষ্টা করে, কারণ অবভিয়াসলি সেটা একটা শক্তিশালী জিনিস। সেই ড্রোনটা তো মানুষদের কোনো কাজে আসবে না, তবে তার ভেতরে থাকা যন্ত্রপাতিগুলো তো অবশ্যই বর্তমানে মানুষের কাজে আসতে পারে। সেখানে টম উপস্থিত ছিল, যার এইসবে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তবে মার্ভ, সে অনেক কিছু জানতে চায়, তার মধ্যে সবকিছুতে কিউরিসিটি রয়েছে, সায়েন্সের প্রতি তার একটা আলাদা ন্যাক রয়েছে। সেই ছোট ড্রোনটার প্রতিও তার একটা ইমোশন কাজ করছে যে তারা কেন ড্রোনটাকে আগের মতন ছেড়ে দিচ্ছে না, যাতে সে আবার আগের মতন সেই খোলা পাখির মতন উড়ে বেড়াক। যাই হোক, কুপার তারপর স্কুলে গিয়ে পৌঁছায় এবং টিচারদের সাথে আলোচনা করা শুরু করে। মানে টিচারদের তো মিটিং তো রয়েছে। প্রথমে সে তার ছেলের ব্যাপারে জানতে পারে। টম অতটা ব্রেনি না, মানে তার মগজ অতটা শার্প না, তবে সে খুব ভালো ফার্মিং করতে পারবে এবং এটার উপরেই তো বর্তমানে মানুষেরা বেশি ফোকাস করছে, যেখানে প্রযুক্তি মানুষদের আর কোনো কাজে আসছে না। মানুষেরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ফার্মিং অর্থাৎ চাষাবাদের উপরে বেশি ফোকাস করছে। তো টম সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ছোট ছোট বাচ্চাদের যাতে প্রযুক্তির উপর থেকে মন উঠে যায়, যাতে মানুষেরা সায়েন্স নিয়ে উৎসাহ কমিয়ে দেয়, তার কারণে স্কুলের টিচাররা ভুলভাল ইতিহাসও পড়ানো শুরু করেছে। অর্থাৎ
নাসার অ্যাপোলো মিশন, মুন মিশন, আমেরিকার অতীতে যত স্পেস মিশন হয়েছে সেগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, একটা দেশ যখন প্রযুক্তিগতভাবে কোনো সাফল্য লাভ করে তখন সেই দেশের বাচ্চাদের মনেও একটা কিউরিসিটি তৈরি হয়, তারাও জানতে চায়, আর এইভাবেই একটা দেশ এগিয়ে চলে। তবে যেখানে আপনাকে শেখানো হচ্ছে যে আপনার দেশ কিছুই করেনি, সব ইতিহাসে মিথ্যে, সেখানে স্বাভাবিকভাবেই বাচ্চাদের মনে নতুন করে জানার ইচ্ছাটা কমে যাবে এবং ইচ্ছে করেই এটা করানো হচ্ছে যাতে মানুষেরা চাষাবাদে বেশি ফোকাস করে। তবে কুপার এইগুলোতে পছন্দ করে না, কুপার সায়েন্স পছন্দ করে। তার শ্বশুর তাকে আনলাকিও পর্যন্ত বলে, কারণ কুপারের জন্মটা এমন খারাপ সময় হয়েছে যেখানে পৃথিবী হুড় করে চেঞ্জ হচ্ছে এবং সে কিছু করতে পারছে না, সে তার ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারছে না। সে নাসার একটা টেস্ট পাইলটও ছিল একটা সময়, তবে বর্তমানে সব প্রজেক্টই তো বন্ধ হয়ে গেছে, তাকে এখন বাধ্য হয়ে চাষাবাদ করতে হচ্ছে। আর এখানেই এই সিনেমার আর একটা চ্যাপ্টার অ্যাড হয়, সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন, যেটা কুপার দেখেছিল তবে তার স্বপ্নটা পূরণ হচ্ছে না। এরই মধ্যে কিছু অদ্ভুত ফেনোমেনা আমরা লক্ষ্য করতে পারি। কুপারের ঠিক বাড়ির চারিদিকে কিছু গ্র্যাভিটেশনাল অ্যানোমালি হচ্ছে, কিছু যন্ত্রপাতি ঠিক মতন কাজ করছে না। একই সাথে মার্ফের সেই ছোট ঘরে যে বুক শেলফটা রয়েছে, যেখানে বইগুলো রয়েছে, সেই বইগুলো নিজের মতন করে পড়ে যাচ্ছে। মার্ফ মনে করছে যে তার ঘরে হয়তো কোনো ভূত রয়েছে যে মার্ফকে কিছু একটা বলার চেষ্টা করছে, এবং মার্ফ সেই কারণে মর্স কোডের ব্যবহার করছে। মর্স কোড হচ্ছে বেসিক্যালি দূর দূরান্ত থেকে ইনফরমেশন জোগাড় করতে ব্যবহার করা হয়, সিম্পলি কিছু ডটের মাধ্যমে। মানে যেখানে রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সিগুলো ঠিকঠাক কাজ করবে না সেখানে মর্স কোডটা কাজ করবে। তবে কুপার এখনো স্টিল মনে করে যে মার্ফের হয়তো মাথা খারাপ বা সে হয়তো ডিলিউশনাল, মানে ভূত আবার হয় নাকি। পরের দিন কুপার তার ফ্যামিলিকে নিয়ে একটা বেসবল ম্যাচ দেখতে গেছে, তবে আচমকা সেখানে একটা বড় ডাস্টস্টর্ম শুরু হয় এবং সেটা এতটাই সিভিয়ার যে মানুষেরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। জিনিসটা এতটাই ভয়ঙ্কর যে মানুষদের কিছু প্রোটেক্টিভ গিয়ার পরতে হয়, তাদের মাস্ক, এক টাইপের চশমা, যাতে ধূলিকণাগুলো তাদের নাক থেকে না ভেতরে ঢুকে যায়। কুপার কোনো মতে তার ফ্যামিলি নিয়ে বাড়ি এসে তো পৌঁছায়। একদিকে ভালো যে তার ঘরের দরজা জানলাগুলো বন্ধ, যে ধুলো তো প্রবেশ করতে পারিনি, তবে মার্ফের ঘরের জানলাটা খোলা ছিল যেখান থেকে সব ধুলো ঘরে প্রবেশ করেছে। তবে সেই ধুলোগুলো যেন মাটিতে এক নির্দিষ্ট প্যাটার্নে পড়েছে, যেন কেউ হাত দিয়ে বানিয়েছে এরকম। জিনিসটা দেখতে বড় অদ্ভুত লাগছিল। যদিও পরের দিন কুপার সেই জিনিসটাকে ফিগার আউট করেই নেয় যে সেই দাগগুলো যেমন তেমন না, এবং সেটা মর্স না বরং বাইনারি কোডে রয়েছে। পাতলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 0 এবং যেগুলো মোটা সেগুলো হচ্ছে 1, মানে যেমনটা বাইনারি হয়ে থাকে। কুপার বুঝতে পেরে যায় যে সেখানে যেটা রয়েছে সেটা একটা কোঅর্ডিনেটস, একটা ঠিকানা। তারা ম্যাপ জোগাড় করে এবং ম্যাপ থেকে সেই ঠিকানাটা খুঁজে বার করে। কুপার তারপর চলে যায় সেই স্থানের উদ্দেশ্যে, যে স্থানটা ছিল নাসার একটা সিক্রেট ফ্যাসিলিটি, একদম গোপন একটি স্থান। সেই স্থানে প্রবেশ করার পর কুপারকে নানান প্রশ্ন করা হয় যে সে এই স্থানটা জানলো কি করে, মানে এই স্থানে সে আসলো কি করে। গোটা দুনিয়ায় স্থানটার ব্যাপারে জানে না। অ্যাকচুয়ালি 1 দশক আগে তো নাসা সম্পূর্ণ বন্ধই হয়ে গেছে, নাসা তাদের সব প্রজেক্ট সবকিছু বন্ধই করে দিয়েছে। তবে এখানে লুকিয়ে লুকিয়ে যে তারা একটা সিক্রেট প্রজেক্টে কাজ করছে, এটা কুপার জানলো কি করে। যাই হোক, কুপারের সামনে একটা রোবট ছিল যেটা এআই দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পাওয়ার্ড, তার নাম হচ্ছে টার্স। এবং এরকম কিছু রোবট আমরা এর পরেও দেখব। বেসিক্যালি ইউএস মেরিনসরা সেই রোবটগুলোকে ব্যবহার করতো এক সময়, তবে যেমনটা বললাম বর্তমানে দেশে মেরিনস, আর্মি সবাইকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। মানে যেখানে মানুষেরা খেতে পারছে না, মানুষদের বেঁচে থাকা দায় হয়ে গেছে, মানুষদের অস্তিত্বই যেখানে একদম শুলে চড়ে বসে রয়েছে, সেখানে বর্ডারের সিকিউরিটি গার্ড, আর্মি দিয়ে কী বা হবে। মানে অবভিয়াসলি মানুষ এইসব কাজে খরচা না করে বরং চাষাবাদে বেশি খরচা করা প্রয়োজন মানুষদের। তবে না, নাসা এখনও সিক্রেটলি তাদের প্রজেক্টটা চালিয়ে যাচ্ছে। কুপার সত্য কথাটাই জানায় যে তার ঘরের মধ্যে যে বালিগুলো ঢুকে পড়েছিল ঝড়ের কারণে, সেই বালিগুলো বাইনারি ফর্মে ছিল, যেটা থেকে সে এই স্থানটা খুঁজে বার করেছে। অর্থাৎ কেউ না কেউ তো কুপারকে সাহায্য করেছে, তবে কারা? এখানেই প্রশ্ন আছে দে, মানে তারা যারা এই মানুষদের এখনও সাহায্য করে যাচ্ছে। তবে এটা জাস্ট নতুন কোনো সাহায্য না। আমাদের এই গোটা সৌরমণ্ডলে কিছু স্ট্রেঞ্জ জিনিস লক্ষ্য করা গেছে, কিছু অদ্ভুত জিনিস। আমাদের শনি গ্রহর কাছেই স্পেস টাইমে এক টাইপের ডিস্টারবেন্স লক্ষ্য করা গিয়েছে, এবং কুপার সেটা দেখেই বুঝে যায় যে সেটা একটা ওয়ার্ম হোল। তবে কি এই ওয়ার্ম হোল? আপনারা বহু স্পেস রিলেটেড সায়েন্স ফিকশন সিনেমা হয়তো দেখেছেন যেখানে মানুষেরা স্পেস জাম্প করে। আমরা স্টার ওয়ার্সেরও বহু সিনেমা দেখেছি যেখানে মানুষেরা স্পেসের এক স্থান থেকে ঠিক আর এক স্থানে গিয়ে পৌঁছায় জাস্ট কয়েক সেকেন্ডে। তবে কিভাবে? আর এখানে ওয়ার্ম হোলের কনসেপ্টটা চলে আসে। ওয়ার্ম হোল হচ্ছে দুটো স্থানের শর্টকাট দরজা, মানে স্পেস টাইমের মাঝে একটা বড় পোর্টাল তৈরি হয়। ঠিক সেরকমই একটা জিনিস এই সায়েন্টিস্টরা শনি গ্রহের কাছেই লক্ষ্য করতে পেরেছে, এবং এই ওয়ার্ম হোলের ওপারে রয়েছে একটা সম্পূর্ণ ভিন্ন গ্যালাক্সি। হয়তো সেখানে মানুষেরা দ্বিতীয় আর একটা চান্স পাবে। সো বোঝা গেল ওয়ার্ম হোল হচ্ছে বেসিক্যালি একটা পোর্টাল, যেটা দুটো দুনিয়ার মাঝখানের দরজা, ঠিক অনেকটা ডোরেমনের সেই এনিওয়্যার ডোর। তবে ওয়ার্ম হোল কোনো ন্যাচারাল ফেনোমেনা না। মানে ব্ল্যাক হোল যে জিনিসটার ব্যাপারে আমরা শুনেছি সেটা একটা ন্যাচারাল ফেনোমেনা, সেটা মানুষরা তৈরি করে না। তবে ওয়ার্ম হোল ন্যাচারালি ক্রিয়েট হয় না, সেটাকে তৈরি করেছে।
তবে কে? আর এখানেই সেই দে কথাটা চলে আসে, অর্থাৎ তারা, সেই মানুষগুলো, সেই এলিয়েনগুলো। কাদের কথা বলা হচ্ছে এটা আমরা তো জানি না, তবে কেউ তো আছে যারা কুপারকে সাহায্য করেছে এই স্থানটা খুঁজতে। কেউ তো আছে সেই শনি গ্রহের পাশেই সেই ওয়ার্ম হোলটা তৈরি করেছে এবং মানুষদের রাস্তা করে দিচ্ছে সব কিছু নতুন করে শুরু করার কথাটার অর্থ হচ্ছে যে নাসা বহুদিন যাবৎ তাদের প্রজেক্ট চালিয়ে যাচ্ছে। বর্তমানে মানুষেরা সম্পূর্ণ ভুট্টার উপরেই ডিপেন্ড করে রয়েছে, কারণ গম ধ্বংসই হয়ে গেছে। তবে ভুট্টা সেটাও আর বেশি দিন চলবে না, হয়তো কয়েক দশক বা 1 শতক। পৃথিবীর ধ্বংস হওয়াটা অনিবার্য। সেখানে ছিল ডক্টর ব্র্যান্ড, যার সাথে কুপার এর আগেও কাজ করেছে। ডক্টর ব্র্যান্ড জানে যে মানুষেরা অবশ্যই এই পৃথিবীতে তো জন্ম নিয়েছে, তবে পৃথিবীটাকে মানুষেরা ঠিক করতে পারবে না। তবে এই কথাগুলো তারা গ্লোবালি বলতে পারবে না, নাসা এই কথাগুলো মানুষদের মধ্যে ছড়াতে পারবে না, কারণ মানুষদের মধ্যে একটা প্যানিক তৈরি হবে। যেখানে গোটা দুনিয়া চাষবাসের উপরেই বেশি টাকা খরচা করছে, সেখানে নাসা লুকিয়ে লুকিয়ে তাদের স্পেস প্রজেক্টে খরচা করে যাচ্ছে। এবং তারা প্রায় 1 দশক আগে একটা প্রজেক্ট লঞ্চ করেছিল, যেটার নাম হচ্ছে দ্য ল্যাজারাস প্রজেক্ট। মোটামুটি 12 জন মহাকাশচারীর একটা গ্রুপ, যারা সেই ওয়ার্মহোলের মাধ্যমে ঠিক অন্য একটা গ্যালাক্সিতে গিয়ে পৌঁছাবে এবং এমন কিছু গ্রহ খুঁজবে যেখানে মানুষেরা বসবাস করতে পারে। এখন অবভিয়াসলি একটা গ্যালাক্সি সেটা তো আর যেমন তেমন কোনো ব্যাপার না। এই যেমন এখন বর্তমানে আমরা পৃথিবীতে বসবাস করছি এবং পৃথিবী মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা অংশ, এবং আমাদের এই গ্যালাক্সিতেই প্রায় কয়েক হাজার সূর্য রয়েছে, মানে সৌরমণ্ডল রয়েছে, তার মধ্যে কয়েক লক্ষ গ্রহ তো রয়েছে। তো এটার কথা তো বাদই দিলাম। সো তারা যখন সেই ওয়ার্মহোলের মাধ্যমে একটা ভিন্ন গ্যালাক্সিতে গিয়ে পৌঁছাবে, সেখান থেকে মানুষদের বসবাসযোগ্য একটা গ্রহ খোঁজা কি খুবই সহজ কাজ? একদমই না। তবে ফরচুনেটলি মানুষেরা একটা সুইটেবল সোলার সিস্টেম খুঁজে বার করেছে এবং সেই সিস্টেমে 3টে এমন গ্রহ রয়েছে যেখানে সম্ভাব্য মানুষেরা বসবাস করতে পারবে। তবে তাদের সাথে সিগন্যাল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের আর কোনো রেসপন্ড নেই। সেই কারণে ডক্টর ব্র্যান্ড কুপারকে রিকোয়েস্ট করে যাতে সে তাদের এই নতুন প্রজেক্ট, যেটার নাম হচ্ছে দ্য এন্ডিওরেন্স প্রজেক্ট, সেটাতে অংশ নেয়। যাই হোক, আগের যে প্রজেক্টটার কথা বলেছিলাম দ্য ল্যাজারাস প্রজেক্ট, সেই প্রজেক্টের হেড ছিল ডক্টর ম্যান নামক আরেকজন মানুষ, যাকে বহু সায়েন্টিস্ট তাদের গুরু মনে করে। এবং সেই ডক্টর ম্যানের কথা শুনেই 11টা সায়েন্টিস্ট তারা রাজি হয়েছিল এই সুসাইড মিশন, কারণ তারা প্রত্যেকেই একা, তাদের কোনো পরিবার নেই এবং তারা জানে যে তারা কোনোদিন ফিরে আসতে পারবে না। এটা একটা ওয়ান ওয়ে মিশন, আপনি যাবেন বাস্ট ফিরে আসবেন না। তো কুপার বর্তমানে নাসার যে সিক্রেট ফ্যাসিলিটিটা রয়েছে, সেই সম্পূর্ণ স্থানটাই এক টাইপের স্পেস স্টেশন, একটা জায়ান্ট রকেট, যেটাতে করেই মানুষেরা সেই নতুন গ্রহতে গিয়ে পৌঁছাবে যেখানে মানুষেরা বসবাস করতে পারবে। এটা হচ্ছে ডক্টর ব্র্যান্ডের প্ল্যান এ। এখন প্ল্যান এটাকে সফল করার জন্য ডক্টর ব্র্যান্ডের সেই গ্র্যাভিটি ইকুয়েশনটাকে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এই সম্পূর্ণ ফ্যাসিলিটিটাকে উড়িয়ে মহাকাশে নিয়ে যাওয়া। এটা তো অত সহজ না, গ্র্যাভিটিকে, মাধ্যাকর্ষণকে ম্যানিপুলেট করা তো অত সহজ না। আর সেই কারণেই তখন চলে আসে প্ল্যান বি, অর্থাৎ মানুষেরা পৃথিবী থেকে কিছু হিউম্যান এমব্রিওস নিয়ে যাবে, প্রায় 900 কেজির মতন। আমরা বহু সায়েন্স ফিকশন সিনেমাতে দেখেছি মানুষেরা মহাকাশযানের মাধ্যমে ভ্রূণগুলো নিয়ে যায়, যেটাকে একটা আর্টিফিশিয়াল ওম্বের মাধ্যমে মানুষদের জন্ম দেওয়া হয়। সো ডক্টর ব্র্যান্ড সেই কারণে প্ল্যান বি বানিয়েছে যে তারা যদি একটা গ্রহ খুঁজে বার করে, তাহলে তারা সেই এমব্রিওসগুলোকে সেই গ্রহতে নিয়ে যাবে এবং প্রথম 10 জন মানুষকে সেখান থেকে জন্ম দেওয়াবে। পরে সেই 10 জন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হবে, তারপর সরোগেসির মাধ্যমে বাকি মানুষদেরও জন্ম দেওয়া হবে এবং এইভাবে একটা নতুন গ্রহকে রিপপুলেট করা হবে। তো যাই হোক, পৃথিবীর মানুষদের বাঁচাতে হলে প্ল্যান এটাকে সাকসেস করাতে হবে, অর্থাৎ এই সম্পূর্ণ স্থানটাকে উড়িয়ে সেই নতুন গ্রহতে নিয়ে যেতে হবে। এবং সেটা করতে হলে ডক্টর ব্র্যান্ডের গ্র্যাভিটি ইকুয়েশনটাকে সম্পূর্ণ করতে হবে। ডক্টর ব্র্যান্ড জানে যে খুব শীঘ্রই সে সেটা করে ফেলতে পারবে, তবে তার আগে কুপারকে তাদের এই নতুন প্রজেক্টে, অর্থাৎ এই এন্ডিওরেন্স প্রজেক্টে অংশ নিতে হবে, অর্থাৎ নেতৃত্ব দিতে হবে। এবং কুপার রাজি হয়ে যায় তার নিজের মেয়ের জন্য, তার নিজের ছেলের জন্য, তার বাচ্চাদের জন্য। সে একটা পিতা হয়ে কখনোই চাইতে পারে না যে তার বাচ্চারা বা সেই প্রজন্মটা এরকমভাবে মারা যাক। এবং এখানেই এই গল্পের আর একটা চ্যাপ্টার তৈরি হয়, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। কুপারের একটা ড্রিম রয়েছে, স্বপ্ন, যেটা সে ছোট দিয়ে কমপ্লিট করতে পারেনি। যেখানে প্রযুক্তি সবভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কুপার ফাইনালি একটা সুযোগ পেয়েছে কিছু একটা করে দেখানোর, যেটা সে প্রথম দিয়ে চেয়েছিল। এটা তার স্বপ্ন, এবং একটা স্বপ্ন সম্পন্ন করতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, আপনাকে বলিদান দিতে হয়। এবং বলিদান হচ্ছে তার নিজের পরিবার, তার নিজের ছোট মেয়েটাকে ছেড়ে চলে যাওয়া। কুপার ছোট্ট মার্ফকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে যে তাকে তো যেতেই হবে, তবে মার্ফ তাকে যেতে দিতে চাইছে না। মার্ফ কান্নাকাটি করছে, তার সে বুকশেলফ থেকে বইগুলো পড়ে যাচ্ছে এবং সেইটাকে মার্ফ মর্স কোডের মাধ্যমে ডিকোড করেছে, যেখানে লেখা আছে স্টে অর্থাৎ থাকো। সে ভূত বা কেউ হয়তো সে কুপারকে এখানে থাকার জন্য বলছে।
তবে কুপার তার মেয়েকে বোঝাবে কি করে? তারা যাচ্ছে বহু দূরে সেই ওয়ার্মহোল পেরিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন গ্যালাক্সিতে। সময়টা সেখানে ভিন্নভাবে কাজ করতে পারে। কুপার এটাও জানায় যে সে যখন ফিরে আসবে হয়তো তাদের বয়স সেম হবে, অর্থাৎ এখন কুপারের যেমনটা বয়স, মার্ফের বয়স হয়তো তখন সেম হয়ে যাবে। তবে এগুলো জানতে পেরে মার্ফ আরও কান্নাকাটি করতে থাকে। কুপার চায় না তার মেয়েকে এই অবস্থায় রেখে যেতে, তবে তাকে তো যেতে হবেই। সে বেরোনোর সময় সেই বুকশেলফ থেকে আবার একটা বই নিচে পড়ে যায়, যেন সেই ভূতগুলো কিছু তো একটা বলার চেষ্টা করছে। তবে আর কি করার, কুপার তার সম্পূর্ণ পরিবারকে বিদায় জানিয়ে চলে যায় সেই মহাকাশের উদ্দেশ্যে। তাদের সেই স্পেস শাটলটা ফাইনালি এন্ডিওরেন্স নামক একটা বড় যে স্পেস ভেহিকেলটা রয়েছে সেটার সাথে কানেক্ট হয় এবং তারা এবার চলেছে সেই শনি গ্রহের উদ্দেশ্যে। যাত্রাটা তাদের অনেকটা লম্বা, প্রায় 2 বছর লেগে যাবে। সেইটুকুনি সময় তারা ক্রায়োজেনিক স্লিপে থাকবে, অর্থাৎ ঘুমের মধ্যে। যাই হোক, সময় তো কেটে যায় এবং তারা ফাইনালি সেই ওয়ার্মহোলের কাছে চলে এসেছে। তারা বলতে এখানে রয়েছে কুপার, রমেলি, ডয়েল এবং অ্যামিলিয়া। রমেলি তখন কুপারকে বেসিক ওয়ার্মহোলের ফান্ডামেন্টালসটা বোঝায় যে কিভাবে এই স্পেস টাইমটাকে বেন্ড করে এক স্থান থেকে আরেক স্থানে আমরা শর্টকাটে গিয়ে পৌঁছাই। দেখুন, বর্তমানে মানুষদের বোঝায় সেটা একেবারেই অসম্ভব, কারণ একটু আগেই তো তারা বলেছে যে যারা এই ওয়ার্মহোলটাকে তৈরি করেছে তারা স্বাভাবিক মানুষ তো না। সেই ওয়ার্মহোলে প্রবেশ করার পর চারপাশটা বড় অদ্ভুত দেখতে। অ্যামিলিয়া সেখানে স্পেস টাইম ডিস্টরশন লক্ষ্য করতে পারে, মানে চারপাশটা যেন আবছা আবছা কেঁপে কুপে যাচ্ছে, সবকিছু বেঁকে যাচ্ছে। জিনিসটা দেখতে বড় অদ্ভুত। তবে কেন? অ্যামিলিয়া মনে করছে যে তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে সেই অন্যান্য ডাইমেনশনের প্রাণীরা। তবে বর্তমানে, অর্থাৎ সেখানে উপস্থিত সায়েন্টিস্টদের পক্ষে সেই জিনিসটা বোঝা একেবারেই অসম্ভব। কেন অসম্ভব সেটারও একটা কারণ রয়েছে। দেখুন, এই সম্পূর্ণ দুনিয়াটাকে আমরা 3টে ডাইমেনশনে পারসিভ করি। বেসিক্যালি লম্বা, চওড়া এবং উচ্চতা। আমরা 3টে ডাইমেনশনেই সবকিছু দেখতে পাই, 3টে ডাইমেনশনেই সবকিছু শুনতে পাই, যেটাকে আমরা বেসিক্যালি 3D বলি। এখন আমরা 3টে ডাইমেনশন এক্সপ্লোর করেছি বলে আর বাকি ডাইমেনশনের কোনো অস্তিত্ব নেই তা তো না। মানুষদের এখনো সেই ক্ষমতা আসেনি, তবে সেগুলোর অস্তিত্ব রয়েছে। এই যেমন পিঁপড়ে, সে আবার একটা ডাইমেনশনে সবকিছু দেখে, যার কারণে একটা পিঁপড়ের চারিদিকে চক দিয়ে একটা গোল সার্কেল বানিয়ে দিলে সে কনফিউজ হয়ে যায়। সে সেটাকে ডিঙাতেও পারে না, সেটাকে লাফিয়েও ক্রস করতে পারে না। এখন সেই পিঁপড়েটাকে আমাদের খুব বোকা মনে হয়, ঠিক তেমনই আমাদের থেকে উচ্চতর ডাইমেনশনে যারা রয়েছে তারাও আবার মানুষদের দেখে খুব বোকাই মনে করছে। এই ওয়ার্মহোলটাকে তৈরি করার জন্য স্পেস টাইমটাকে বেন্ড করা প্রয়োজন, বেঁকানো প্রয়োজন। যেমন এই সম্পূর্ণ মহাকাশ, যেটা কমপ্লিটলি একটা স্পেস, তবে সেটাকে বেন্ড আপনি কিভাবে করবেন? ওয়েল, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে এই জিনিসটাকে ভালো মতন এক্সপ্লেন করা হয়েছে। তবে যেহেতু মানুষেরা বর্তমানে 3টে ডাইমেনশনই পারসিভ করতে পেরেছে, তার বেশি কিছু আমরা জানি না, দেখতেও পাই না, শুনতেও পাই না। সেই কারণে সেই ওয়ার্মহোলে যে জিনিসগুলো হচ্ছে বা যেগুলো রয়েছে সেগুলো আমাদের বোঝার বাইরে। কুপার যখন সেখানে তার স্পেস ক্রাফটের যে বাটনসগুলো টেপার চেষ্টা করে সবকিছু স্টেবল করার জন্য, তখন ডয়েল তাকে আটকে দেয়। ডয়েল তাকে বলে যে সবকিছু ছেড়ে দাও, যেমন চলছে তেমনই চলুক, কারণ আমাদের কোনো কন্ট্রোলই এখানে কাজ করবে না, কারণ এই সম্পূর্ণ স্থানটা আমাদের 3 ডাইমেনশনের একেবারে ঊর্ধ্বে। তো অবশেষে তারা ভিন্ন একটা সৌরমণ্ডলে গিয়ে পৌঁছেছে। সুখবর হচ্ছে যে তাদের মোট 3টে গ্রহকে অবজার্ভ করতে হবে। প্রথমটা হচ্ছে মিলার্স প্ল্যানেট। ডক্টর মিলার সেখানে গিয়েছিল, তবে তার কোনো আর রেসপন্স আসেনি। সম্ভবত সেখানে হয়তো জীবনের খোঁজ তারা পেতে পারে বা মানুষেরা হয়তো বসবাস করতে পারবে। তবে সেই সিস্টেমের অনেক কাছেই রয়েছে একটা বৃহৎ ব্ল্যাক হোল, যেটার নাম হচ্ছে গার্গানচুয়া। আর এখানে খেলটা সম্পূর্ণভাবে ঘুরে যায়। দেখুন, কুপারের মনে একটাই চিন্তা যে সে কখন তার মিশনটা করে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে তার মেয়ের কাছে। তবে ব্যাপার হচ্ছে যে যেহেতু তারা একটা ব্ল্যাক হোলের কাছে রয়েছে, তার গ্র্যাভিটেশনাল পুল সেখানকার স্পেস টাইমের সাথে খেলবে, যার প্রভাবটা সময়ের সাথে সাথে হবে, যেটাকে বেসিক্যালি আমরা টাইম ডাইলেশন বলতে পারি। অর্থাৎ আপনি নিয়ারলি লাইট স্পিড বা লাইট স্পিডে যদি আপনি ভ্রমণ করেন তাহলে সময়টা আপনার জন্য অনেকটা স্লো হয়ে যাবে। অন্যদিকে পৃথিবীতে বসবাসকারী মানুষদের কাছে আপনি অনেক দ্রুত। টাইম ডাইলেশনের সম্পূর্ণ একটা আলাদা থিওরি রয়েছে। এটা নিয়ে এক্সপ্লেন করতে বসলে তো আমার সারা দিন বেরিয়ে যাবে। তো অবভিয়াসলি এরকম কমপ্লিকেটেড জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করছি না, তবে কনসেপ্টটা আপনাদের বুঝিয়ে দিলাম যে হ্যাঁ, এরকম একটা জিনিস হয় যে যেখানে তারা সেই গ্রহে মাত্র 1 ঘন্টা কাটাবে, সেখানে পৃথিবীতে প্রায় 7 বছর কেটে যাবে। এটাই হচ্ছে বেসিক টাইম ডাইলেশন, অর্থাৎ অতিরিক্ত গতি এবং অতিরিক্ত মাধ্যাকর্ষণ শক্তি। সেটার কারণে বিভিন্ন স্থানে সময়ের আলাদা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল বা তার মাধ্যাকর্ষণটা এক ভিন্ন, তবে তারা বর্তমানে যে মিলার্স প্ল্যানেটে যাচ্ছে তার পাশে রয়েছে গার্গানচুয়া নামক সেই বৃহৎ ব্ল্যাক হোল, যেটার টান অনেক গুণ বেশি। অতিরিক্ত স্পিড এবং অতিরিক্ত গ্র্যাভিটি সময়কে স্লো করে দেয়। এখন এখানে সময় বলতে আপনি ঘড়ির কাঁটা দিয়ে যদি হিসাব করেন সময়টা সেইভাবে হিসেব হয় না। সময় বলতে আমাদের চারপাশ, আমাদের প্রোটনস, চারপাশে পার্টিকেলস, আমাদের বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ আমাদের হৃদস্পন্দন, সব কিছু একটা সময়েরই অংশ।
এবং এই প্রত্যেকটা জিনিস স্বাভাবিকের তুলনায় স্লো হয়, যার ফলে এই গ্রহতে 1 ঘন্টা যেটা আমাদের মনে হবে সেটা পৃথিবীতে প্রায় 7 বছর কেটে যাবে। তবে এটা কি জাস্ট একটা থিওরি? আমরা তো ব্ল্যাক হোলের কাছে গিয়ে পৌঁছানি এখনো পর্যন্ত। তবে এটা জাস্ট থিওরি না, এটা একটা প্র্যাকটিক্যাল যার পরীক্ষা নিরীক্ষা আমরা এর আগেও বহুবার করেছি। সো তারা এখন সেই মিলার্স প্ল্যানেটে যাবে। তবে রমেলি অপেক্ষা করবে সেই স্পেসক্রাফটে, সেই গ্র্যাভিটি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবে। কথা মতন কুপার এবং তার বন্ধুরা সেই গ্রহতে গিয়ে পৌঁছায়। চারপাশটা শুধু জল এবং দূরে কিছু পাহাড় লক্ষ্য করা যাচ্ছিল, যদিও সময়ের সাথে সাথে সেই জল বা সেই সমুদ্রে বড় বড় ঢেউও আসছিল। তারা সেখানে ডক্টর মিলার্সের বেকনটা খুঁজছে, তবে অবশেষে তারা সেটা খুঁজে পায় যেটা প্রায় ভেঙে গিয়েছে। ডক্টর মিলারের কোনো চিহ্ন নেই, সেখানে কোনো রেকর্ড নেই। তবে তারা এইটুকুনি তো বুঝতে পেরেছে যে ডক্টর মিলার হয়তো বেঁচে নেই এবং সেই স্থানটার অবস্থা এতটাই খারাপ যে সেখানে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। যেমনটা বলেছিলাম, সেই গ্রহটার পাশেই রয়েছে সেই বৃহৎ ব্ল্যাক হোল, যার ফলে সেখানে সমুদ্রের জলে এক বড় ঢেউ তৈরি হচ্ছে, যে ঢেউয়ের উচ্চতাটা প্রায় পাহাড়ের মতন। একটু আগে যে জিনিসটাকে তারা পাহাড় মনে করেছিল সেটা অ্যাকচুয়ালি পাহাড় না, সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ। সো এরকম একটা আনস্টেবল গ্রহতে অবশ্যই মানুষেরা বসবাস করতে পারবে না, এইটুকুনি তো তারা বুঝে গেছে এবং তাদের সময় মতন ফিরতে হবে। তবে অ্যামেলিয়া সেখানে অনেক লেট করে ফেলে। আসলে সে ডক্টর মিলারের ফেলে রাখা সব রেকর্ডগুলোকে গ্যাদার করতে চায়, তবে সেগুলোর তো আর সময় নেই। একটা বড় ঢেউ তাদের দিকে আসছে এবং তাদের অবশেষে অনেক লেট হয়ে যায়, যার কারণে তাদের আরেক সঙ্গী অর্থাৎ ডয়েল সে ঢেউতে ভেসে চলে যায়। কোনো মতে তারা এমিলিয়াকে তো বাঁচিয়ে নেয় এবং তাদের সেই ল্যান্ডারটা নিয়ে সেখান থেকে উড়ে বেরিয়ে যায়। তবে এত কিছু করতে তাদের অনেকটা সময় কেটে গিয়েছে। অবশেষে তারা যখন এন্ডিওরেন্সে গিয়ে পৌঁছায়, তারা লক্ষ্য করে যে রমেলির অনেকটাই বয়স বেড়ে গিয়েছে। সেই মিলার্স প্ল্যানেটে তাদেরকে দেখে যেটা ঘন্টাখানেক মনে হচ্ছিল, রমেলির কাছে সেটা প্রায় 23টা বছর। সে বুড়ো হয়ে গেছে। কুপার তখন বলতে থাকে যে তারা যদি সেই ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে যদি সময়ের আগে গিয়ে পৌঁছায় বা সামহাও যদি টাইম ট্রাভেল করতে পারে, তাহলে তারা তাদের মরে যাওয়া সঙ্গীটাকে বাঁচাতে পারবে। তবে এমিলিয়া জানে যে এটা সম্ভব না, টাইম কখনো পাস্টে যায় না। এখন টাইম পাস্টে বা ভবিষ্যতে সেটা কিভাবে কাজ করে সেটা বোঝার ক্ষমতা আমাদের এখনো হয়নি, কারণ একটু আগে যেমনটা বললাম যে সেই ওয়ার্ম হোল যারা বানিয়েছে, কারা বানিয়েছে যে আমরা জানি না। তবে অবশ্যই তারা কোনো এলিয়েন বা ভবিষ্যৎ থেকে এসে যে কেউ হোক, তারা হয়তো জানতো যে মানুষদের এরকম খারাপ সময় আসবে, সেই কারণেই তারা মানুষদের এইভাবে সাহায্য করে যাচ্ছে। তাদের কাছে অ্যাক্সেস রয়েছে 5 ডাইমেনশনের। তবে বর্তমানে মানুষদের সেই নলেজ এখনো আসেনি। তো টাইম ট্রাভেল বা এই কনসেপ্টটা এখনো আমাদের কাছে গল্পের মতনই। আর যদিও বা যেমনটা বললাম যে সময় কখনো ব্যাকওয়ার্ডে যায় না, অর্থাৎ সময় কখনো উল্টো যায় না, যার ফলে কুপার সময়ের আগে তো যেতে পারবে না। তবে একটা জিনিস সময়ের এপার ওপার বা ভিন্ন ডাইমেনশন ট্রাভেল করতে পারে, সেটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা হচ্ছে পঞ্চম ডাইমেনশন। যেমনটা বললাম, আমরা 3টে ডাইমেনশন পারসিভ করতে পারি, লম্বা চওড়া উচ্চতায়। 4 নম্বর হচ্ছে টাইম সময় এবং 5 নম্বর হচ্ছে গ্র্যাভিটি। সো কোনো জিনিস সময়ের এপার ওপার না যাক, তবে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ এইটা সময়ের এপার ওপারে যেতে পারবে। যাই হোক, এত দিনে তারা বহু ইনফরমেশন পেয়েছে পৃথিবী থেকে, যে বার্তাগুলো এসেছে, যদিও সেটা একতরফা, অর্থাৎ তারা পৃথিবীর উদ্দেশ্যে কোনো বার্তা পাঠাতে পারবে না, কারণ সব ইনফরমেশন, সব ধরনের এনার্জি, ফ্রিকোয়েন্সি, আলো সব কিছু সেই ব্ল্যাক হোল নিজের কাছে টানবে। যেমনটা বললাম, তার প্রচুর শক্তি, সেই কারণে তারা এখান থেকে বা কুপার এখান থেকে তার মেয়ের উদ্দেশ্যে কোনো বার্তা পাঠাতে পারবে না। তবে যে বার্তাগুলো সেই পৃথিবী থেকে এত দূরে এসেছে, সেখান থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে যথেষ্ট সময় কেটে গেছে। কুপারের ছেলে অর্থাৎ টম, তার বয়স হয়ে গেছে, সে বিয়ে করে ফেলেছে, কুপারের শ্বশুর মারা গিয়েছে। অবশেষে মার্ভ ফাইনালি কুপারের সাথে কথা বলে। কুপার যেদিন মার্ভকে ছেড়ে গিয়েছিল, সে বলেছিল যে হয়তো কুপার সেদিন ফিরে আসবে যেদিন মার্ভ এবং কুপারের বয়স সেম হবে। কুপার যখন বাড়ি ছেড়ে বেরিয়েছিল তখন তার যা বয়স ছিল, এখন মার্ভের সেই বয়স, কিন্তু কুপার এখনো ফিরে আসেনি। হয়তো সে আর কোনোদিন ফিরে আসবে না এবং মার্ভ হয়তো সেই আশা ছেড়ে দিয়েছে। বর্তমানে সে ডক্টর ব্র্যান্ডের সাথে কাজ করছে তাদের সেই প্রজেক্টে। এবার ব্যাপার হচ্ছে যে এরপরে তাদের 2টো গ্রহ রয়েছে। মিলার্স প্ল্যানেটে মানুষরা থাকতে পারবে না। এখন তাদের হাতে 2টো গ্রহ রয়েছে, একটা হচ্ছে ম্যান্স প্ল্যানেট এবং একটা হচ্ছে এডমুন্ডস প্ল্যানেট। কোথায় তারা যাবে? ডক্টর ম্যান্স যে ডেটাগুলো পাঠিয়েছে সেগুলো খুবই প্রমিসিং, হয়তো সেখানে মানুষেরা থাকতে পারবে। অন্যদিকে এডমুন্ডস, সে যে গ্রহতে রয়েছে, এমিলিয়া সেখানে যেতে চায়। তার কারণটা হচ্ছে এমিলিয়ার সাথে এডমুন্ডসের ভালোবাসা ছিল, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং এই ভালোবাসার টানই এমিলিয়াকে সেই গ্রহতে টানছে। এবং এই সিনেমাতে ভালোবাসা বা লাভের একটা সিগনিফিকেন্স বুঝিয়েছে, অর্থাৎ ভালোবাসার মধ্যে এমন একটা কসমিক শক্তি রয়েছে যেটাকে বোঝাপড়া আমাদের কেন কারোরই পক্ষে সম্ভব না। ভালোবাসা মানুষদের বিভিন্নভাবে ড্রাইভ করায়, যেগুলোর কোনো লজিক, কোনো সেন্স মেক করে না। অ্যাকচুয়ালি উই স্টিল ফিল দ্য কানেকশন, আমরা কানেকশনটাকে ফিল করতে পারি, আমরা জানি যে এটা আমাদের করতে হবে, তবে কেন আমরা জানি না। এডমুন্ডের সাথে
এমিলিয়ার সম্পর্ক প্রায় 20 বছর আগে। বর্তমানে এডমুন্ড মারা গেছে না বেঁচে আছে সেটাও সে জানে না, বাট স্টিল তার মন তাকে সেই স্থানে নিয়ে যেতে চায় যদি একবার সে এডমুন্ডকে দেখতে পায় জীবিত। পসিবিলিটিস খুবই কম, একেবারে অসম্ভব, তবুও তার মন সেখানে যেতে চাইছে। কথার অর্থ এটাই যে ভালোবাসা বা মানুষদের মধ্যে যে কানেকশনটা রয়েছে না, যে বন্ডটা তৈরি হয়, এটাকেও একটা আলাদা পাওয়ারফুল ডাইমেনশন হিসাবে এখানে বলা হয়েছে, যেটা এখনো পর্যন্ত মানুষদের বোঝার বাইরে। একদিকে আমরা পৃথিবীর কিছু সিচুয়েশন দেখতে পাই, সময় একদম পাল্টে গেছে, মানুষেরা বসবাস করতে পারছে না, নানান রোগ, ফুসফুসের রোগ বাড়ছে চারিদিকে ওই ধূলিকণার জন্য। টম যে বর্তমানে অনেক বড় হয়ে গেছে, সে বিয়ে করেছে, তার বাচ্চা কুচ্চা রয়েছে, তবে সবাই কাশছে, তাদের লাংসে একটা সমস্যা রয়েছে এবং টমের বোন অর্থাৎ মার্ফ সে তাদের চিকিৎসা করতে চায়, তবে টম সেগুলো চায় না। সে ভেবেছে যে সে তার ফ্যামিলিকে একদম ঠিকঠাক রাখতে পারবে, তবে কিভাবে? টমের মনে এখনও আশা রয়েছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, তবে মার্ফ তো জানে যে এটার কোনো আর রাস্তা নেই এবং পরে সে সব সত্যটা জানতে পেরে যায় যখন ডক্টর ব্র্যান্ড মারা যায় এবং মারা যাওয়ার আগে কিছু কঠিন সত্য তাকে বলে যায়। সত্যটা হচ্ছে এটাই যে সেই এন্ডিউরেন্স প্রজেক্ট অর্থাৎ কুপার এবং তার বন্ধুরা যেখানে গেছে সেখান থেকে তারা আর ফিরে আসবে না। পৃথিবীতে যে মানুষগুলো রয়েছে তারা যে আশায় বসে রয়েছে, এই নাসা সায়েন্টিস্টগুলো যারা মনে ভরসা নিয়ে কাজ করে যাচ্ছে, আসলে তারা কোনোদিনই এই পৃথিবী ত্যাগ করতেই পারতো না। তাদের মৃত্যু, তাদের ভবিষ্যৎ এখানেই রয়েছে। ওই যে আমি বললাম না প্ল্যান বি, যেখানে হিউম্যান এমব্রিওসগুলো, মানুষদের ভ্রূণগুলো নিয়ে গিয়ে আর্টিফিশিয়ালি মানুষদের জন্ম দেওয়া হবে এক নতুন গ্রহে, এটাই তাদের মেইন প্ল্যান ছিল। আর এটা জানতে পেরে মার্ফ প্রচণ্ড রেগে যায়। সে নিজের পিতার উপরেও বিশ্বাস করতে পারছে না যে তার পিতা কি সত্যিই জানতো যে সে ফিরে আসবে না, কারণ সে তো তার ছোট্ট মেয়েটাকে প্রমিস করেছিল যে সে ফিরে আসবে। যাই হোক, অবশেষে তারা ডক্টর ম্যানসের গ্রহতে গিয়ে পৌঁছায়। সে যে ডেটাগুলো পাঠিয়েছে সেগুলো বেশ প্রমিসিং, হয়তো মানুষরা সেখানে থাকতে পারবে। ডক্টর ম্যান ক্রায়ো স্লিপের মধ্যে ছিল এবং সেখান থেকে তাকে জাগানো হয়। এমিলিয়ার মুখে প্রথম থেকে ডক্টর ম্যানের নানান প্রশংসা শুনেছি। প্রথমে যে সেই ল্যাজারাস প্রজেক্ট ছিল না, 12 জন সায়েন্টিস্টরা যে গেছিল, তারা ডক্টর ম্যানকে ভরসা করেই গিয়েছিল। তো অবশ্যই প্রফেসর ম্যান একটা গুরুত্বপূর্ণ মানুষ, তবে তার ভেতরে ভেতরে চলছে অন্য একটা প্লট। প্রথমত তার সাথে যে রোবটগুলো ছিল, যেটা নাম হচ্ছে কিপ, সেটাকে সে অকেজো করে রেখেছে। কেন সেটার প্রপার এক্সপ্লেনেশন দেয়নি, যদিও ডক্টর ম্যান জানায় যে এই গ্রহের একটা নির্দিষ্ট সারফেস রয়েছে যেখানে মানুষেরা বসবাস করতে পারবে, অর্থাৎ মাটির নিচে বা এই পাথরের নিচে। স্থানটা বাইরে থেকে হ্যাবিটেবল মনে হচ্ছিল না, যে যেখানে মানুষেরা থাকতে পারবে, তবে ডক্টর ম্যান জানায় যে না, স্থান আছে সেই সারফেস ওয়ার্ল্ডে প্রবেশ করার। যাই হোক, এটা তো সুখবর যে মানুষেরা ফাইনালি এখানে কলোনি বানাতে পারবে। ফাইনালি মানুষদের একটা ভরসা রয়েছে এবং কুপার ফাইনালি এই স্থান ত্যাগ করে বেরোতে পারবে, কারণ সে এই একটা মিশনেই তো এসেছিল। এখন সে তার নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারবে, যদিও তার মেয়ে এখন যথেষ্ট বড় হয়ে গেছে। তার মেয়ে অর্থাৎ মার্ফ সত্যটা জানিয়েও দেয় যে ডক্টর ব্র্যান্ড তাদের যে মিশনে পাঠিয়েছে সেখান থেকে ফিরে আসতে পারবে না কেউ। যাই হোক, সেটা তো পরের কথা, তবে এখন আসা যাক ডক্টর ম্যানকে নিয়ে। ডক্টর ম্যান তো বহু বছর আগে এখানে ল্যান্ড করেছে এবং সেটা নিয়ে একটা কমিক্সও রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাবসলিউট জিরো, যেখানে আমরা জানতে পারি যে ডক্টর ম্যান এই গ্রহতে নেমে অ্যাকচুয়ালি কী করেছিল। তবে পরে আমরা জানতে পারি যে এইটা ডক্টর ম্যানের কমপ্লিটলি একটা ফেকনেস, সে মিথ্যে কথা বলেছে, এই মানুষগুলোকে বার্তা পাঠিয়েছে যাতে এরা এখানে আসে এবং ডক্টর ম্যান সেখান থেকে বেরোতে পারে। মানুষটা চরম ভীতু এবং নিজের নিয়তিটা সে মেনে নিতে পারেনি। ডক্টর ম্যানের নিয়তি এখানেই ছিল যে সে এখানেই মরবে, সে আর বাড়ি কোনোদিন ফিরতে পারবে না। তবে ইচ্ছে করে সে বার্তা পাঠায় যাতে রেস্কিউয়াররা এখানে আসে এবং তাদের শিপটা নিয়ে এসে পালাতে পারে। তার কাছে যে রোবটটা ছিল যেটার নাম হচ্ছে কিপ, সেটাকে সে স্যাবোটেজ করে রেখেছিল এবং রমিলি যখন সেটাকে ফিক্স করার চেষ্টা করে তখন সেটা ব্লাস্ট করে এবং রমিলি মারা যায়। কুপারকে উদ্যম পেটান পিটিয়ে ডক্টর ম্যান তাদের সেই প্রোবটা নিয়ে সেই গ্রহটা ত্যাগ করে পালানোর চেষ্টা করে, তবে কোনো মতে কুপার তার ট্রান্সমিটারটা খুঁজে পায় এবং অ্যামেলিয়ার থেকে সাহায্য চেয়ে নেয়। সময় মতন অ্যামেলিয়া এসে তাকে বাঁচিয়ে নেয়। ডক্টর ম্যান অ্যাকচুয়ালি কমপ্লিটলি একটা সাইকোপ্যাথে পরিণত হয়েছে এবং সে চলেছে এডমুন্ডের গ্রহে, অর্থাৎ সে 3 নম্বর গ্রহে, যেখানে সম্ভবত মানুষেরা বেঁচে থাকতে পারবে। তবে সে নিজে থেকে সেটাকে ডিসকভার করতে চায়, অর্থাৎ তার নিজের মৃত্যুটা সে এখানে মেনে নিতে পারছে না। কুপার এবং অ্যামেলিয়া ডক্টর ম্যানের পিছু করে। ডক্টর ম্যান সেই এন্ডিউরেন্স শাটেলটার কাছে গিয়ে পৌঁছায়, যেখান থেকে সে একটা ডকিং প্রসিডিওর শুরু করে। এখন সে তো একটা ছোট প্রোবের মধ্যে রয়েছে, সেই প্রোবটাকে সেই এন্ডিউরেন্সের মধ্যে গিয়ে সেটাকে ডক তো করাতে হবে, মানে সেখানে সে তো দাঁড়াবে। এখন ডকিং প্রসিডিওরটা খুবই জটিল এবং ডক্টর ম্যান সেটা জানে না কিভাবে করতে হয়। পাকামি মেরে ম্যানুয়ালি সে যখন তার নিজের প্রোবটা সেখানে ডক করাতে চায় তখনই একটা দুর্ঘটনা ঘটে। এন্ডিউরেন্সের মধ্যে যে বাতাসের চাপটা ছিল সেটার কারণেই সেখানে একটা চরম ব্লাস্ট হয়, মানে এক টাইপের ইমপ্লোশন এফেক্ট আমরা বলতে পারি। আর অবশ্যই সেই দুর্ঘটনায় ডক্টর ম্যান তো মারা যায়, তবে সেই এন্ডিউরেন্স সে বিস্ফোরণের চাপে লাট্টুর মতন ঘোরা শুরু করেছে। এখন অ্যামেলিয়া এবং কুপার তাদের সেই শ্যাটেলটাকে এন্ডিউরেন্সের মধ্যে ডক করবে কি করে। তবে কুপার যেমনটা বললাম সে যথেষ্ট স্কিলফুল একটা পাইলট ছিল নাসার।
সেই ইন্ডিওরেন্স ঠিক যত গতিতে ঘুরছিল সেই গতিটাকে প্রথমে সে মেজার করে এবং তার নিজের প্রোবটাকে ঠিক তেমন গতিটাই দেয়, অর্থাৎ তার সেই প্রোব এবং সেই ইন্ডিওরেন্স দুটোই সমগতিতে ঘুরছে এবং অবশেষে খুব স্মার্টলি সে তাদের প্রোবটাকে সেখানে ডক করায়। তবে ব্যাপার হচ্ছে যে এখন তাদের 3 নম্বর গ্রহতে যেতে হবে, সে এডমুন্ডস প্ল্যানেট। তবে তাদের কাছে তেমন ফিউল নেই, তেল নেই, কারণ ডক্টর ম্যান যে পাগলামিটা করলো যার ফলে তাদের কমপ্লিটলি যে শাটলটা রয়েছে সেটা যথেষ্ট ড্যামেজ হয়েছে। একই সাথে সে বৃহৎ ব্ল্যাক হোল যার একটা দুর্দান্ত ভিউ আমরা দেখতে পাই, তার সে ম্যাসিভ গ্র্যাভিটেশনাল পুল, তার টানটা যতটা শক্তিশালী সেটাকে পেরিয়ে সেই এডমুন্ডস প্ল্যানেটে যাওয়া তাদের পক্ষে সত্যি দুষ্কর। তবে কুপার সেখানেও একটা আইডিয়া ঠিক খুঁজে বার করে। যেমনটা বললাম, কুপারের ক্ষেত্রে এখানে দুটো স্টোরি কাজ করেছে, একটা হচ্ছে ড্রিম এবং একটা হচ্ছে স্যাক্রিফাইস, বলিদান, যেটা সে নিজের মেয়েকে সে পৃথিবীতে ছেড়ে আসার সময় করেছে এবং ঠিক এখনও করে। বাই দ্য ওয়ে, সেখানে ছিল কুপার এবং টার্স নামক সেই রোবটটা। টার্সকে প্রথমে ব্ল্যাক হোলে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে এন্ডিওরেন্সের ওজনটা কমে যায়। টার্স সরাসরি সে ব্ল্যাক হোলে গিয়ে প্রবেশ করবে যেখান থেকে ডেটা সে পাঠাবে। তো বুঝে গেলেন 2-3টে প্রোবের ওয়েট কমে যাওয়াতে সে এন্ডিওরেন্স ইজিলি সে ব্ল্যাক হোলের টানটাকে পরোয়া না করেই সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো সেটাই হয় এবং অ্যামেলিয়া সেখান থেকে তো বেরিয়ে যায়। তবে বাকি থাকে আমাদের কুপার, সেও গার্গেন্টুয়ার সেই ম্যাসিভ টান, তার আকর্ষণটাকে ক্রস করতে পারে না এবং সে ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে। চারিদিকটা তার কাছে একদম অন্ধকার, সেখানে কিছু স্পার্ক হয় এবং তার যে প্রোবটা ছিল সেটা ড্যামেজ হয় এবং কুপার তার প্রোব থেকে ডিট্যাচ হয়ে বাইরে বেরিয়ে পড়ে, একদম মহাশূন্যে ভাসতে থাকে এবং আচমকা পড়ে একটা অদ্ভুত স্থানে, যে স্থানটাকে টেসারেক্ট বলা হয়। তবে কি সেটা? সেটা একটা 4 ডাইমেনশনাল ওয়ার্ল্ড, যেটা মানুষদের বোঝাপড়ার বাইরে, কারণ যেমনটা জানি যে আমরা 3টে ডাইমেনশনই পর্যন্ত বুঝতে পারি, পারসিভ করতে পারি। আর কিছু সময় পরেই টার্সের সাথে কুপারের কানেকশন হয়। টার্স সার্ভাইভ করেছে সেই ব্ল্যাক হোলের মধ্যে এবং সেখান থেকে সে ডেটাগুলো কালেক্ট করছে। কুপার সেই স্থানটাতে রয়েছে, সেই 4 ডাইমেনশনাল টেসারেক্ট। সে প্রথমে বুঝতে পারছে না যে জিনিসটা কি, আসলে সে কোন জায়গায় রয়েছে। চারিদিকে যেখানেই তাকাচ্ছে সে একটা ঘরই দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে তার নিজের ছোট্ট মেয়েটার বেডরুম। তবে সেই স্থানে সময় কাজ করে না, অর্থাৎ 4র্থ ডাইমেনশন। সময়টা সেখানে একটা ফিজিক্যাল ফর্মে রয়েছে যেটাকে সে স্পর্শ করতে পারবে, ইচ্ছে মতন সে সময়ের আগে এবং পরে যেতে পারবে। অর্থাৎ সে ডায় বায়ে সব দিকেই তার নিজের ছোট মেয়েটার ঘরটা দেখতে পাচ্ছে এবং সে সেই টেসারেক্টের মাধ্যমে যে কোনো মুহূর্তে গিয়ে পৌঁছাতে পারবে, অর্থাৎ তার মেয়ের ছোটবেলা কিংবা বড়বেলা যে কোনো স্থানে। কথার অর্থ রয়েছে যে সময়টা সেখানে একটা ফিজিক্যাল ফর্মে রয়েছে যেটাকে সে স্পর্শ করতে পারবে, তবে সে চেঞ্জ করতে পারবে না কিছু। সে যা দেখতে তো পারবে, তবে সেই স্থানে গিয়ে সে পৌঁছাতে পারবে না। সে নিজের মেয়েটাকে দেখছে, ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিস সে দেখছে, যে তার মেয়ে কান্নাকাটি করছে কারণ কুপার তাকে ছেড়ে চলে যাচ্ছে। কুপার ছটপট করছে এবং সেই 2টো ডাইমেনশনের মাঝে যে দেওয়াল রয়েছে সেটাতে ঘুষি মারার চেষ্টা করছে যাতে সে নিজের ভুলটা শুধরাতে পারে। সে এখন রিয়েলাইজ করছে যে যদি সে তার মেয়ের কাছে একবার থেকে যেত, যদি সে না ফিরে যেত, তাহলে হয়তো এখন সে তার মেয়ের কাছে থাকতে পারতো, কারণ সে তার মেয়ের দুঃখটা দেখতে পারছে না। কুপার যে দেওয়ালে ঘুষিগুলো মারছিল, যারই প্রভাবটা মার্ফের ঘরে সেই বুকশেলফের উপর পড়তো। মার্ফ ছোটবেলা দিয়ে বলতো যে তার ঘরে একটা ভূত রয়েছে, যে সেই বুকশেলফ থেকে বইগুলো ফেলে দিত, যেটা অ্যাকচুয়ালি কোনো ভূত না, সেটা ভিন্ন ডাইমেনশনে থাকা কুপার নিজেই, যে ওপার থেকে মার্ফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একই সাথে পৃথিবীতেও ঘটছে একটা জিনিস যেটাও আপনাদের জানা প্রয়োজন। ডক্টর ব্র্যান্ড তো সব আশা ভরসা ছেড়ে মরে গিয়েছে, তবে মার্ফ যে ডক্টর ব্র্যান্ডের সেই প্রজেক্টের উপরে কাজ করছিল সে এখনও আশা ছাড়েনি। ডক্টর ব্র্যান্ড একটা গ্র্যাভিটি ইকুয়েশনের উপরে কাজ করছিল, যেটা সফল হয়ে গেলে তারা মাধ্যাকর্ষণকে ম্যানিপুলেট করতে পারবে। তারা তাদের সেই সম্পূর্ণ স্টেশনটাকেই পৃথিবী থেকে উড়িয়ে নিয়ে বাইরে যেতে পারবে, যেখানে পৃথিবীর বহু মানুষ হয়তো বেঁচে যাবে। তবে সেই ইকুয়েশনটা কমপ্লিট করার জন্য একটা সূত্র প্রয়োজন ছিল, যে সূত্রটা রয়েছে একমাত্র ব্ল্যাক হোলের মধ্যেই। আর এখানে এই গল্পের আর একটা মেইন টপিক আবারও ফিরে আসে, যেটা হচ্ছে লাভ, ভালোবাসা, টান। সামহাও কোনোভাবে মার্ফ মনে করতে থাকে যে তার এই সব সূত্র, সব কিছুর উত্তর হয়তো সে তার সেই ঘরেই পাবে, তার ছোটবেলার সেই ঘর, যে স্থানটা সে ফেলে রেখে চলে এসেছিল। সে আবারও চলে যায় তার ঘরে, নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করে। তার ভাইয়ের স্ত্রী, তার বাচ্চা, তারা যথেষ্ট অসুস্থ এবং মার্ফ তাদের চিকিৎসা করাতে চায়, তবে তার ভাই সেটা করাতে চায় না। সে মার্ফকে বলে যে তাদের ঘর থেকে চলে যেতে। প্রচণ্ড মাথা গরম নিয়ে মার্ফ তার বাড়ি ছেড়ে তো ত্যাগ করে চলে যায়, তবে তার একটা দায়িত্ব রয়েছে, শুধু একটা দুটো না, পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছে সে আবারও ফিরে আসে। সে টমের সেই ভুট্টার খেতে আগুন লাগিয়ে দেয় যাতে টমকে সে ডিস্ট্র্যাক্ট করতে পারে এবং সে চলে আসে বাড়িতে টমের স্ত্রী এবং টমের বাচ্চাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর একই সাথে মার্ফ তার নিজের ঘরে গিয়ে পৌঁছায় এবং তার পুরনো জিনিসগুলো ঘাটাঘাটি করার চেষ্টা করে। কোনো না কোনো একটা কানেকশান তো সে ফিল করেছে এই বাড়িতে। ছোটোবেলা থেকে ভূতের উপদ্রব, একা একাই বইগুলো পড়ে যাওয়া, মর্সের মাধ্যমে একটা বার্তা সে পেয়েছিল, সেটা হচ্ছে স্টে, অর্থাৎ কেউ তো একজন বলেছে যে এখানে থেকে যাও। কে বলেছিল?
আসলে সেই ডাইমেনশনের বা সেই দেওয়ালের ওপরে থাকা কুপার যে ছটফট করতে করতে সেখানে বার্তা পাঠিয়েছিল মর্সের মাধ্যমে যে থেকে যাও, অর্থাৎ সে নিজেকেই রাখার চেষ্টা করেছিল যাতে সে বোকার মতো নিজের মেয়েকে ফেলে রেখে না যায়। আর এরই মধ্যে কুপার ডিসকভার করে যে সে একটা 5th ডাইমেনশনের মধ্যে থাকা একটা 4th ডাইমেনশনের দুনিয়াতে বসবাস করছে। আমাদের আবারও বলছি যে আমরা যেমন 3টে ডাইমেনশন দেখতে পারি বা সেটাকে পারসিভ করতে পারি, শুনতে পারি, বুঝতে পারি, সেটা হচ্ছে মেনলি লম্বা, চওড়া, উচ্চতা, এগুলো 3টে। আর 4 নম্বর ডাইমেনশন হচ্ছে টাইম, যেটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি না, যেটার আগে পিছিয়ে আমরা যেতে পারবো না, যেটাকে কন্ট্রোল আমরা করতে পারবো না। তবে এই স্থানে মিলার সেটা করতে পারছে, সে সময়ের আগে পরে গিয়ে সবকিছু দেখতে পারছে, তবে কিছু পরিবর্তন করতে পারছে না। আর তখনই আসে 5ম ডাইমেনশন, যেটা হচ্ছে গ্র্যাভিটি। এমিলিয়া নিজেও তো বলেছিল যে মানুষদের মধ্যে সেই ক্ষমতা নেই, মানুষরা সময়ের আগে পরে তো যেতে পারবে না, তবে গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ এপার ওপারে যেতে পারবে। আর সেটারই সাহায্য নিয়ে কুপার তার ছোট্ট মেয়ে অর্থাৎ মার্ফের উদ্দেশ্যে মর্স কোডে কিছু বার্তা পাঠাতে থাকে। টার্স নামক সেই রোবটটা ব্ল্যাক হোলের মধ্যে থেকে ডেটাগুলো এনেছে এবং সেটাকেই মর্স কোডের মাধ্যমে গ্র্যাভিটির সাহায্য নিয়ে কুপার তার ছোট্ট মেয়ের কাছে পাঠাচ্ছে। কুপার তার মেয়ের কাছে একটা ঘড়ি রেখে গিয়েছিল, যেটা মার্ফের কাছে তার পিতার একমাত্র স্মৃতি ছিল। মার্ফ প্রথম দিয়ে লক্ষ্য করেছিল যে সেই ঘড়িটা হয়তো খারাপ, ঘড়ির কাঁটাটা এমনি এমনি হয়তো নড়ছে, তবে সেটা অ্যাকচুয়ালি নড়ছিল না। কুপার সেই উচ্চতর ডাইমেনশন থেকে গ্র্যাভিটির মাধ্যমে ঘড়ির কাঁটাটা নাড়াচ্ছিল, যেটা র্যান্ডামলি নড়ছিল না, সেটা একটা মর্স কোডের সংকেত। এবং মার্ফ ফাইনালি এটা বুঝতে সে বুঝতে পেরে যায় যে তার ঘরে যেগুলো হচ্ছিল র্যান্ডম না বা কোনো ভূত না, তার পিতাই তাকে এতদিন ধরে সাহায্য করছিল। সে ঘড়িতে থাকা সেই মর্স কোডটা সে ফিগার আউট করে নেয় এবং সে খুশি যে তার পিতা তাদের সবাইকে বাঁচিয়ে নেবে। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসবে যে কুপার এই অদ্ভুত স্থানে আসলো কি করে এবং এই স্থানটা কে বানিয়েছে। একই সাথে এই টিসারেক্টের মধ্যে চারিদিকে মার্ফের ঘর কেন রয়েছে, মানে সবকিছু মার্ফকে দিয়েই কেন হচ্ছে, অন্য কিছু কেন হয়নি। আর এখানেই একটা প্যারাডক্সিক্যাল কানেকশন তৈরি হয়। দেখুন, কুপার পৃথিবী ছাড়ার আগে থেকেই মার্ফের ঘরে সেই বইগুলো পড়ছিল, অর্থাৎ সেই উচ্চতর ডাইমেনশন অস্তিত্ব অনেক আগে থেকেই ছিল তার ঘরে। একই সাথে প্রথমেই তো আমরা বললাম যে সেই ওয়ার্ম হোল যেটা শনি গ্রহের পাশে ছিল, যেটাকে তৈরি করা হয়েছিল, কেউ তো সেটা তৈরি করেছিল, তবে কারা তারা? প্রথম থেকে কুপার এবং টার্স এই জিনিসগুলোকে বাল্ক বিংস বলছিল, কোনো হায়ার ডাইমেনশনের প্রাণী। তবে কুপার ফাইনালি রিয়েলাইজ করে যে এটা কোনো প্রাণী বা কোনো এলিয়েন না, এটা বরং মানুষেরাই যারা ভবিষ্যৎ থেকে এসেছে এবং তারাই এখানে একটা প্যারাডক্স তৈরি করেছে যাতে তাদের ভবিষ্যৎটা নিশ্চিত থাকে। আপনি একটা সার্টেন ভবিষ্যৎ চান, আপনি চান যে মানুষেরা বেঁচে যাক, সব কিছু নিরাপদ থাকুক, সব কিছু ঠিকঠাক থাকুক। তার জন্য আপনাকে অতীতটা তো চেঞ্জ করতে হবে। এখন মানুষরা যদি অতীতে সেই ওয়ার্ম হোলটা খুঁজে না পেত, কুপার যদি তার বাড়ি ত্যাগ করে মহাকাশে না যেত, তাহলে মানুষেরা বাঁচার কি কোনো চান্স পেত তো না। তো অবশ্যই মানুষরাই তাদের অতীতটাকে সিকিউর করছে যাতে তাদের ভবিষ্যৎটা নিশ্চিত থাকে। এখন আমরা মার্ভেলের সিনেমা এবং অন্যান্য সিনেমাতেও দেখেছি যে মানুষরা যখন টাইম ট্রাভেল করে কিছু একটা পরিবর্তন করে, সেখান থেকে এই ইউনিভার্সে আর একটা ব্রাঞ্চ তৈরি হয়, যেটাকে আমরা মাল্টিভার্স বলি। তবে এখানে সেই কনসেপ্টটা কাজ করছে না, এখানে সম্পূর্ণ জিনিসটা একটা সিঙ্গেল টাইমলাইন, একটা সিঙ্গেল লুপের মধ্যে চলছে। সো এখানে আমাদের সেম জিনিসটাই হয়েছে। কুপার যখন পৃথিবীতে ছিল তখন থেকে সেই ভূতটা মার্ফের ঘরে বইগুলো ফেলতো, যে ভূতটা আর কেউ না, কুপার নিজেই ছিল। কুপার তারপর পৃথিবী ত্যাগ করবে, সে টিসারেক্টে প্রবেশ করবে, সেম জিনিসটা হবে আবার। তো এই জিনিসটা বারবার হচ্ছে। তো এটা শুরু কোথা থেকে হয়েছিল সেটা আমরা জানি না, আর এই কারণে এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যে এটার শুরু কোথা থেকে হয়েছিল। তবে আমরা অনুমান করতে পারি যে মানুষরা ভবিষ্যতে যখন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়ে যাবে, যখন 5ম ডাইমেনশন মানুষদের নখের গোড়ায়, তখনই হয়তো মানুষরা এই কাজটা করবে। সো যেহেতু এটা প্যারাডক্স, তার উত্তর খোঁজা খুবই কঠিন, তাই এখানে আপনাদেরও বেশি একটা মাথা খারাপ আমি করছি না। তো কুপার ফাইনালি সেই মর্স কোডের মাধ্যমে ব্ল্যাক হোলের ডেটাগুলো পাঠিয়ে দেয়, যেটা মার্ফকে ডক্টর ব্র্যান্ডের সেই গ্র্যাভিটি ইকুয়েশনটাকে সম্পূর্ণ করতে সাহায্য করে, যেটার অপেক্ষা তারা এতদিনে করছিল, সেটা ফাইনালি সম্পূর্ণ হয়েছে। আর তখনই কুপার লক্ষ্য করতে পারে যে তার চারপাশে যে টিসারেক্টটা রয়েছে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। কুপারের যখন নিজের হুঁশ আসে, কুপার নিজেকে একটা অদ্ভুত স্পেস স্টেশনের মধ্যে পায়, যেটার নাম হচ্ছে কুপার স্টেশন। অ্যাকচুয়ালি নামটা দেওয়া হয়েছে কুপারের মেয়ে মার্ফের নামে। তো যাই হোক, লাভ, ভালোবাসা, এই কানেকশনটা আশা করি এই গল্পে বুঝতে পেরেছেন যে কুপার এবং মার্ফের মধ্যে যে কানেকশনটা ছিল, যে ভালোবাসাটা ছিল তাদের মধ্যে, সেটার জোরেই কিন্তু মার্ফ এই সূত্রটাকে সলভ করতে পারলো। আপনিই দেখুন, সেখানে মার্ফের জায়গায় যদি অন্য কোনো ঘর থাকতো, কুপার কি কোনোভাবে সেই মর্সের মাধ্যমে বা গ্র্যাভিটির সাহায্য নিয়ে কোনো মানুষকে কিছু বোঝাতে পারতো? কেউ কিছু বোঝাতে পারতো না, কেউ কিছু বুঝতোই না। আসলে কুপার মার্ফকে যে ঘড়িটা দিয়েছিল, সেই ঘড়িটার মধ্যেই কুপার সে তার বার্তাটা পাঠায় এবং মার্ফ সেই ঘড়িটা চেক করেই বুঝতে পারে যে তার পিতা এক ডিফারেন্ট ডাইমেনশন থেকে তাকে বার্তা পাঠিয়েছে। একটা বন্ডিং থাকে তাদের মধ্যে, যেটার কারণেই এটা সম্ভব হয়েছে। আর সেই কারণেই সেই টিসারেক্টের মধ্যে চারিদিকে আমরা মার্ফকেই দেখেছি, সেই বাল্ক বিং, যেটাকে কুপার প্রথমে এলিয়েন বা
কোনো হায়ার ডাইমেনশনের প্রাণী মনে করছিল তারা মার্ভকেই চুজ করেছে জাস্ট বিকজ তাদের মধ্যে একটা ভালোবাসা ছিল তাই। যাই হোক, কুপার এখন কুপার স্টেশনে রয়েছে, সেই সম্পূর্ণ স্টেশনটা যেখানে প্রচুর মানুষ বসবাস করছে। মার্ভ সম্ভবত পৃথিবীতে বসবাসকারী মানুষদের বাঁচানোর একটা সুযোগ পেয়েই গেছে। মানুষরা খুবই হ্যাপি অ্যাকচুয়ালি, এবং মার্ভেরও প্রচুর বয়স হয়ে গেছে, সে বুড়ি হয়ে গেছে। অবশেষে কুপার মার্ভের সাথে সাক্ষাৎ করে, যেখানে মার্ভের যথেষ্ট বয়স হয়ে গেছে। কুপার স্টিল অবাক যে প্রত্যেকে যেখানে আশা ভরসা ছেড়ে দিয়েছিল, সেখানে মার্ভ স্টিল তার পিতার অপেক্ষা করেছিল, এবং এখানেই আসে বিলিভ। এই পার্টিকুলার সেগমেন্টটা এই সিনেমাতে একটা জান ঢেলে দিয়েছে। মার্ভ সেখানে জানায় যে প্রত্যেকেই যখন বিশ্বাস হারিয়ে ফেলেছিল, সে কিন্তু বিশ্বাস হারায়নি, কারণ তার পিতা তাকে প্রমিস করেছিল এবং তার মনে বিশ্বাস ছিল যে তার পিতা সবাইকে বাঁচাবে, সে ফিরে আসবে। তবে মার্ভ এতদিন ক্রায়োতে ছিল, সে অপেক্ষা করছিল তার পিতার, এবং তার পিতা ফাইনালি চলে এসেছে। কুপার এখন মার্ভের কাছেই থাকতে পারবে, তবে মার্ভ তার পিতাকে এখানে রাখতে চায় না। একটা ডিপ ডায়লগ আছে এখানে, সেটা হচ্ছে নো প্যারেন্টস শুড হ্যাভ টু ওয়াচ দেয়ার ওন চাইল্ড ডাই। অর্থাৎ কোনো পিতামাতাই চায় না যে তাদের আগে তাদের নিজেদের সন্তানরা মারা যায়। এর থেকে কষ্টের কি হতে পারে? কুপার কখনোই চাইবে না যে তার নিজের ছোট মেয়েটা তার নিজের চোখের সামনে বুড়ি হয়ে মারা যাক। কুপারকে এখন অনেক কাজ করতে হবে, তাকে বেরোতে হবে অ্যামেলিয়ার জন্য, যে সেই এডমুন্ডস প্ল্যানেটে গিয়েছিল। সে সম্পূর্ণ একা, এবং তাকে সাহায্য করার জন্য কুপার এবং টার্স বেরিয়ে পড়ে। অ্যামেলিয়া চেয়েছিল যে যদি সে তার ভালোবাসা, তার প্রেমিক এডমুন্ডসকে একবার জীবিত দেখতে পায়, তবে হয়তো সে দেখতে পায়নি। তবে এই সিনেমার আর একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট, সেটা হচ্ছে হোপ, আশা, এবং সিনেমার শেষে সেটা দেয়। এডমুন্ডস প্ল্যানেটটা কমপ্লিটলি হ্যাবিটেবল, মানুষেরা সেখানে নির্দ্বিধায় শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এবং অ্যামেলিয়া সেখানে একটা হিউম্যান কলোনি বানানোর প্রসিডিওর শুরু করে দিয়েছে। সে খুবই একা, হয়তো এটাই তার জীবন, এটাই তার স্যাক্রিফাইস, তবে একটা উন্নত ভবিষ্যতের জন্য একটা বলিদান তো প্রয়োজন। অ্যামেলিয়াকে সেটাই দিতে হবে, এবং তারই জন্য মানুষেরা উঠে দাঁড়ানোর আর একটা সুযোগ পাবে। আর এটাই হচ্ছে ইন্টারস্টেলার সিনেমাটার স্টোরি। হয়তো আপনাদের কিছু কিছু জিনিস একটু কমপ্লিকেটেড লেগেছে, বিশেষ করে এই প্যারাডক্সটা, যে সেই 4 ডাইমেনশনাল টিচার একটা কে বানিয়েছে, কেন সেখানে এসেছে। এটুকুনি তো কনফার্ম যে তারা মানুষ ছাড়া আর কেউ না, যারা ভবিষ্যৎ থেকে সাহায্য পাঠিয়েছে যাতে বর্তমানের মানুষেরা বাঁচার আর একটা সুযোগ পায়। গল্প এবং সায়েন্সের বাইরেও এই সিনেমার যদি একটা জিনিস প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিউজিক। হ্যান্স জিমারের মিউজিক এই সিনেমাতে একটা আলাদা জান এনে দিয়েছে, প্রত্যেকটা ফ্রেম গায়ে কাটা দেওয়ার মতন। সিনেমার প্রত্যেকটা ডায়লগ খুবই মিনিংফুল, যেগুলো সিচুয়েশন ওয়াইজ প্রপারলি ইউজ করা হয়েছে। অবশেষে আমি একটা কথাই বলবো যে ইন্টারস্টেলার হচ্ছে একটা মাস্টারপিস, যেটা হয়তো 1 শতকে একটাই আসে। আমি অন্য কোনো ফিল্ম মেকারদের ছোটো করতে চাই না, প্রত্যেকের নিজস্ব স্টাইল থাকে, প্রত্যেকের নিজস্ব ভিশন থাকে, এবং তারই মধ্যে রয়েছে একজন ক্রিস্টোফার নোলান, যার ভিশনটা কমপ্লিটলি আলাদা, তার একটা আলাদা জনরা, তার সিনেমা স্টাইল, তার কালার গ্রেডিং, স্টোরি টেলিং, প্রত্যেকটা জিনিস বাকি সব ফিল্ম মেকারদের থেকে আলাদা, এবং তার সেই জিনিসটা আমার দুর্দান্ত লাগে। বললে এইটুকুনি বলার ছিল, বকবকনি করতে করতে অনেকটা সময় কেটে গেছে, যদিও আমার কাজই তো বকবকনি করা। আপনাদের কি ওপিনিয়ন্স সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো ডিসক্রিপশনে রয়েছে, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।